আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো এবং সবাই সুন্দরভাবে পরিবারের সাথে ঈদ কাটাতে পেরেছো। আজকে তোমরা সবাই জানো যে আমরা অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়টি করছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই অধ্যায়ের একটি অঙ্ক এনপিভি আমরা গত ক্লাসেও দেখেছিলাম, আজকেও আমরা এই ক্লাসেও এনপিভি দেখব, কিন্তু এই অঙ্কে একটু ভ্যারিয়েশন আছে, মানে দুইটা নতুন জিনিস এই অঙ্কটাতে আছে এবং থাকার কারণে কিভাবে অঙ্কটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখব। এই অঙ্কটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যে, কারণ এই অঙ্কটি একটা নতুন বিষয় অ্যাড হয়েছে। আসো তাহলে আমরা এই অঙ্কটি শুরু করি। দেখো, আমি প্রথমে অঙ্কটি পড়ছি। যমুনা প্রিন্টিং অ্যান্ড প্রেস একটি স্বয়ংক্রিয় বই বাঁধাই মেশিন ক্রয় করতে চায়। মেশিনটি ক্রয়ের জন্য তাদের প্রাথমিকভাবে 1,00,000 টাকা দরকার। মেশিনটির প্রত্যাশিত মেয়াদকাল আনুমানিক 5 বছর এবং মেয়াদ শেষে 5,000 টাকা ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে। উল্লেখ্য, এই 5 বছরে মেশিনটি রক্ষণাবেক্ষণ বাবদ অতিরিক্ত 20,000 টাকা কার্যকরী মূলধন দরকার। নিম্নের সারণীতে মেশিন থেকে যে নেট আয় পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। প্রশ্নটি পড়ে তোমরা হয়তো বা এতক্ষণে বুঝতে পেরেছো যে এই প্রশ্নের নতুন বিষয় দুটি কী। হ্যাঁ, এখানে দুইটা বিষয় নতুন আমাদের জন্য। একটা হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য, আরেকটা হচ্ছে আমাদের কার্যকরী মূলধন। আমরা আগে যে অঙ্কগুলো করেছি সেখানে আমাদের ভগ্নাবশেষ মূলধন এবং কার্যকরী মূলধন এই দুইটা বিষয় ছিল না। আর এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে নেট ইনকামগুলো 5 বছরের জন্য আমাদের নেট ইনকাম দেওয়া আছে। তাহলে দেখি আমাদের প্রশ্নের ছকের নিচে কি বলা আছে। ছকের নিচে বলেছে করণীয় কোম্পানির সুযোগ ব্যয় 10% হয় তবে মেশিনটির নেট বর্তমান মূল্য নির্ণয় করো। এখানে 5 বছরের জন্য আমাদের নেট ইনকাম দেওয়া আছে এবং সুযোগ ব্যয় দেওয়া আছে 10%। আমাদেরকে মেশিনটির নেট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা প্রত্যেকেই জানি যে যদি আমাদেরকে এনপিভি বের করতে হয় তাহলে আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ লাগবে। আমাদের নেট ইনকাম দিয়ে এনপিভি হবে না, আমাদের লাগবে হচ্ছে নগদ প্রবাহ। সেই ক্ষেত্রে আমাদেরকে নগদ প্রবাহটা বের করতে হবে। তো নগদ প্রবাহ বের করার জন্য আমরা এর আগে বড় একটা ছক দেখেছি, যেখানে একদম বিক্রয় থেকে শুরু করে আমরা নগদ প্রবাহ পর্যন্ত বের করা শিখেছি। কিন্তু এখানে আমাদের হচ্ছে বিক্রয়টার থেকে লাগছে না, যেহেতু আমাদের নেট ইনকাম দেওয়া আছে। আমাদের ছকটা শুরু হবে নেট ইনকাম থেকে। নেট ইনকামের সাথে আমরা অবচয় যোগ করব এবং এই অঙ্কে যেহেতু দুইটা বিষয় আমাদের অতিরিক্ত আছে, যেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, কার্যকরী মূলধন, তাহলে এই দুইটা বিষয় আমাদেরকে অঙ্কে নিয়ে আসতে হবে। তো প্রথমেই আমরা দেখি যে আমরা কীভাবে অবচয়টা বের করব। দেখো, আমরা যে অবচয় বের করার সূত্র হচ্ছে আমাদের, একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো, অবচয় বের করার সূত্রটি হচ্ছে মেশিনটির ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেশিনের প্রাক্কালিত মেয়াদ। এখন দেখো, আমরা এতদিন যে অঙ্কগুলো দেখেছি সেখানে ভগ্নাবশেষ মূল্য ছিল না। এখানে আমরা এই জন্য এই জায়গাটায় কী দিয়েছিলাম, 0 দিয়েছি, কিন্তু এখানে আমাদের ভগ্নাবশেষ মূল্য আছে এবং সেটা 5,000 টাকা প্রশ্নে উল্লেখ করা আছে। কাজে আমরা মেশিনের ব্যয় 1,00,000 থেকে 5,000 বাদ দিব, তার সাথে মেশিনের মেয়াদ 5 দিয়ে ভাগ করলে আমাদের অবচয় বের হবে 19,000 টাকা। তাহলে ছকের শুরুতেই আমরা অবচয়টা বের করে নিলাম। তো অবচয় বের করার পরে এখন আমরা ছকে চলে যাব, যেটা দিয়ে আমরা হচ্ছে তোমার কর পরবর্তী নগদ প্রবাহটা বের করব। তো এখন দেখো, ছকটাতে আমরা ছকের উপরে হেডিং দিব কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফটি বা ক্যাশ ফ্লো নির্ণয়। তো এখন দেখো, আমাদের নেট মুনাফা, আমাদের 5 বছরের অঙ্ক, আমরা 5টা কলাম কাটবো। এখানে নেট মুনাফা বের করব। নেট মুনাফা আমরা প্রশ্ন দেখে দেখে নেট মুনাফাগুলো লিখে নেব। প্রথম বছরে 2500, এরপরে হচ্ছে 5,000, এরপরে 7,500, এরপরে হচ্ছে 10,000, এরপরে হচ্ছে 12,000। তো আমরা নেট মুনাফাগুলো লিখে নিলাম। এরপরে হচ্ছে নেট মুনাফার সাথে আমরা যোগ করছি হচ্ছে অবচয়। যেই অবচয়টা আমরা বের করলাম 19,000 টাকা। অবচয় প্রত্যেকটা বছরের জন্য সেম হবে, আমরা প্রতি বছরই 19,000 করে টাকা লিখে গেলাম।
এরপরে দেখো আমাদের অঙ্কের যে নতুন বিষয়টা বারবারই যেটা নিয়ে বলছে যে এই অঙ্কে আমাদের ভগ্নাবশেষ মূল্য প্লাস কার্যকরী মূলধন দুইটাই আছে। একটা জিনিস আমরা খেয়াল করব, যে জিনিসটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা পরীক্ষায় ভুল করে ফেলে, যে ভগ্নাবশেষ মূল্য এবং কার্যকরী মূলধনের ক্ষেত্রে দুইটা ভুল করে। একটা হচ্ছে এটা প্রশ্নে ছকের মধ্যে দেখাই না, টোটালি স্কিপ করে যায়, মানে প্র্যাকটিস না করার কারণে হয়তো বুঝতেই পারে না এটা অঙ্কে আনতে হবে। আরেক ধরনের ভুল করে যে প্রতিটা বছরেই একদম শুরু থেকে 5 বছরের অঙ্ক হলে প্রথম বছর থেকেই টাকাগুলোকে যোগ করে যায়। তো এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। ভগ্নাবশেষ মূল্যটা হচ্ছে একদম মেয়াদের শেষে পাওয়া যায়, একদম মেয়াদের শেষে পাওয়া যায় বলে ভগ্নাবশেষ মূল্য এবং কার্যকরী মূলধন দুটোকেই আমরা একসাথে একদম শেষ বছরে যোগ করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যেহেতু টাকাটা আমরা একদম মেয়াদের শেষে পাই, মানে অবচয়েরও পরবর্তী অবস্থা, যেটার আর কোনো অবশিষ্ট অংশ বাকি নেই, যেটা আমরা ধরো ভাঙারির কাছে বিক্রি করে টাকাটা পাই, সেটাকে আমরা বলছি ভগ্নাবশেষ মূল্য। সেটা আমরা বছরের শেষে পাই বলে আমরা একদম মেয়াদের শেষেই যোগ করব। আর যদি কার্যকরী মূলধন আমাদের থাকে বা ওয়ার্কিং ক্যাপিটালটা থাকে, যেটা আমাদের চলতি মূলধনের কাছাকাছি, তো সেটাকে আমরা কি করব, ওই ভগ্নাবশেষ মূল্যের সাথে অ্যাড করে আমরা শেষ বছরে বসিয়ে দেব। তো এটাকে আমরা দুইভাবে করতে পারি, মানে দুইবার আলাদা আলাদা করে করতে পারি, এরকম একসাথে 25,000 করে করতে পারি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো কেন আমরা শেষ বছরে বসাবো। তাহলে এই যে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ পেয়ে গেলাম। আমরা হচ্ছে দেখো 2500-র সাথে 19,000 যোগ করলে 21,500, এরপরে 19,000-এর সাথে 5,000 যোগ করলে 24,000, 7,500 সাথে 19,000 যোগ করলে 26,500, এবং 10,000-এর সাথে 19,000 যোগ করলে হচ্ছে তোমার 29,000। আর এই যে তিনটা অ্যামাউন্ট আমাদের লাস্ট বছরে যে নিট মুনাফা অবচয় প্লাস কার্যকরী মূলধন ও ভগ্নাবশেষ মূল্য 25,000, এই তিনটা অ্যামাউন্ট যোগ করার পরে আমাদের হবে কত, 56,000। তাহলে এই 56,000 এই তিনটা অ্যামাউন্ট যোগ করার পরে এটা হবে আমাদের লাস্টের বছরে। তাহলে আমরা এই যে কী পেয়ে গেলাম, কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফটি। এটা পাওয়ার পরে আমরা হচ্ছে চলে যাব আমাদের যেটা অঙ্কে মূলত চেয়েছে, যে মেশিনটির নিট বর্তমান মূল্য বের করতে হবে। তো নিট বর্তমান মূল্যের সূত্রটা হচ্ছে সামেশন CFT ডিভাইডেড বাই 1 প্লাস k⁴n মাইনাস CF0। তো তোমাদের এগুলো নিয়ে আগেই কথা হয়ে গিয়েছে। কে জায়গায় আমরা চাইলে আইও লিখতে পারি, মানে এটা হচ্ছে সুদের হার বা সূচক ব্যয়, আর CFT হচ্ছে আমাদের নগদ প্রবাহ, ঠিক আছে। তো আর CF0 হচ্ছে আমাদের প্রাথমিক বিনিয়োগ বা মেশিনের মূল্যটা। তো দেখো এখানে মেশিনের ব্যয় আমাদের প্রশ্নেই দেওয়া আছে 1,20,000, ঠিক আছে। আচ্ছা, সুযোগ ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 10%। আর এই যে CFT বা নগদ প্রবাহগুলো, এই যে আমরা একটু আগে বের করলাম ছকে, দেখো এই জন্যই আমরা এই ছকটা করেছি, যে আমাদের এই অঙ্কে নগদ প্রবাহ দরকার হবে। নিট ইনকাম দিয়ে আমরা এনপিভি বের করতে পারবো না। এনপিভি বের করার জন্য আমাদের নগদ প্রবাহ লাগবে। যেহেতু আমাদের প্রশ্নে নেট ইনকাম দেওয়া ছিল, এই জন্য আমরা নেট ইনকামের সাথে অবচয় যোগ করেছি, এবং লাস্টের বছরে যে ভগ্নাবশেষ মূলধন ও কার্যকরী মূলধনটা যোগ করে আমরা কর পরবর্তী নগদ প্রবাহটা বের করেছি। বের করে সেই নগদ প্রবাহটা দিয়ে আমাদেরকে এনপিভি করতে হবে। এনপিভি আসলেই আমরা প্রশ্নে খেয়াল করে দেখবো আমাদের নগদ প্রবাহ দেওয়া আছে কি না। নগদ প্রবাহ যেহেতু এই অঙ্কে দেওয়া ছিল না, নিট মুনাফা দেওয়া ছিল, কাজে আমরা নিট মুনাফার সাথে এই দুটো জিনিস যোগ করে নগদ প্রবাহগুলো বের করেছি, এবং সেটাই আমরা কী করেছি দেখো, সেটাই আমরা লিখেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখন অ্যাটলিস্ট যে কেন আমরা নগদ প্রবাহটা বের করলাম। একটাই কারণ এনপিভি করতে আমাদের নগদ প্রবাহই লাগবে। প্রশ্নে যদি আমাদের নগদ প্রবাহের বাইরে নিট মুনাফা বা বিক্রয় বা কর পরবর্তী নিট মুনাফা বা কর পূর্ববর্তী মুনাফা এই ধরনের শব্দ দেওয়া থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কর পরবর্তী নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ বের করে নিয়েই অঙ্কটা করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো এই ক্যালকুলেশনটা আমাদের 21,500 আমাদের প্রথম বছরের নগদ প্রবাহ, এর সাথে হচ্ছে আমাদের 1 প্লাস 0.1 কি, মানে আমাদের যে 10%, ঠিক আছে। 10%কে আমরা 0.10 লিখি, আর 0.1 লিখি বা 0.1
লিখি একই কথা, ঠিক আছে। প্রথম বছরের জন্য 1 দিলাম, দ্বিতীয় বছরের জন্য আমরা কী দিলাম 2, তৃতীয় বছরের জন্য 3, চতুর্থ বছরের জন্য 4 এবং পঞ্চম বছরের জন্য হচ্ছে আমরা দিলাম 5, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের বিষয়টা, যে আমরা সবগুলো নগদ আন্তঃপ্রবাহকে যোগ করে দিয়েছি, এর সাথে আমরা মাইনাস করি হচ্ছে নগদ বহিঃপ্রবাহ বা CF0। তো CF0 বা নগদ বহিঃপ্রবাহ বা মেশিনের ব্যয় আমাদের 1,20,000 টাকা, সেটা আমরা কী করে দিলাম, মাইনাস করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো, প্রথমে আমরা ক্যালকুলেটারে এগুলোকে একটা একটা করে সবগুলোকে আমরা ক্যালকুলেশন করে বের করে প্লাস করবো, তার থেকে 1,20,000 টাকা মাইনাস করার পরে আমাদের উত্তর আসলো -৬,১31.02 টাকা। তো আমি আগেও বলেছি, এখনও বলছি যে এনপিপির অঙ্কে আমাদের উত্তর মাইনাস আসতে পারে। তো মাইনাস আসা মানে যে আমার অঙ্ক ভুল হয়েছে ব্যাপারটা না, মাইনাস আসা মানে হচ্ছে যে আমার অঙ্কটা ডিসিশনটা নেওয়ার জন্য আসলে মাইনাস আসছে। আরেকটা বিষয় মেয়েরা খেয়াল করো, এখানে এই যে মেশিনের মূল্য ক্লোজ করে দেখাই, মেশিনের মূল্য হচ্ছে আমাদের 1,20,000 টাকা আমি লিখেছি, কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু মেশিনের দাম ছিল হচ্ছে তোমার 1,00,000 টাকা। কেন আমরা 20,000 টাকা অতিরিক্ত লিখেছি বলো তো? কারণ আমাদের এখানে আরেকটা তোমার হচ্ছে অঙ্কের মধ্যে একটা কার্যকরী মূলধন আছে, কার্যকরী মূলধন হচ্ছে আমাদের 20,000। কার্যকরী মূলধনটা ছিল আমাদের কত, 20,000। এই 20,000 টাকা আমাদের 1,00,000 সাথে অ্যাড হয়েছে। তো আমি একটু এখানে তোমাদেরকে বইয়ের এখানে দেখাচ্ছি যে কেন আমাদের 1,20,000, আমাদের প্রথম ছিল 1,00,000, এর সাথে আমরা অ্যাড করলাম হচ্ছে 20,000। তো এই 1,20,000 হচ্ছে আমাদের তোমার টোটাল মূলধনটা হয়ে গেল। মানে দেখো, একটু দেখাচ্ছি আমি ক্লোজলি। 1,00,000 ছিল আমার মেশিনের ব্যয়, এবং আমি দেখেছি এই অঙ্ক আমাদের একটা নতুন বিষয় ছিল, সেটা হচ্ছে কার্যকরী মূলধন। মেশিনের ব্যয়টাও হচ্ছে একটা প্রতিষ্ঠানের মূলধন, প্রাথমিক মূলধন, এবং পরবর্তীতে তোমার কার্যকরী মূলধন হিসেবে প্রতিষ্ঠানটি আরও 20,000 টাকা ব্যবহার করেছে। এই জন্য দুইটা মূলধনই প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ বা মেশিনের ব্যয় হিসাবে অ্যাড হচ্ছে। দেখো, এই যে 1,20,000 হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু ভুলে আবার 1,00,000 দিয়ে দিব না। আমি আরেকবার বলি, 1,00,000 ছিল আমার প্রাথমিকভাবে ব্যয়কৃত মূলধন, যেটা আমি মেশিন ক্রয়ের ক্ষেত্রে ব্যয় করেছি। পরবর্তীতে আমি 20,000 টাকা কার্যকরী মূলধন বা তোমার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি খরচ মেটানোর জন্য আবার ব্যয় করেছি। তাহলে এই টোটাল ব্যয়টাই হচ্ছে আমার মেশিনের ব্যয়ের সাথে ইনক্লুড হবে, বা আমার পুরো বিনিয়োগটাই হচ্ছে এই 1,20,000 টাকা। এই জন্য আমি আমার যে আয়গুলো আছে, এই নগদ আন্তঃপ্রবাহগুলো কিন্তু আমার আয়, যেগুলোকে আমি যোগ করেছি। এই জন্য আমি যেই অ্যামাউন্টগুলো যোগ করেছি সেগুলো থেকে আমি কী করছি, এই ব্যয়টাকে বাদ দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ কেন আমরা 1,20,000 টাকা দিলাম, আর এই কারণে কিন্তু এই অঙ্কটা ডিফারেন্ট। তো এই দেখো, উত্তরটা বের হলো মাইনাস, যেহেতু 6,131.2 টাকা, কাজেই কিন্তু আমরা এই মেশিনটি আমাদের জন্য গ্রহণ করা বা মেশিনটি নেওয়া আমাদের জন্য লাভজনক হবে না, যেহেতু আমাদের উত্তরটা নেগেটিভ এসেছে। এখন দেখো, তোমাদের বইতে এই অঙ্কটা সুন্দর করে নিচে আবার বলে দিয়েছে যে বিষয়গুলো আমি তোমাদেরকে বললাম। দেখো, উল্লেখ্য, প্রকল্প বা মেশিনের ভগ্নাবশেষ মূল্য কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে, তবে সর্বশেষ বছরের সাথে যোগ করতে হবে, কারণ মেশিনের ভগ্নাবশেষ মূল্য মেয়াদের শেষেই পাওয়া যায়। কার্যকরী মূলধন বা প্রকল্প বা মেশিনের ব্যয়ের সাথে যোগ করে CF0 বের করতে হবে। মানে আমি যে বিষয়গুলো বুঝিয়ে দিলাম সেটা নোট আকারে প্রশ্নে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের পরীক্ষায় উল্লেখ করতে হবে, ঠিক আছে। আমরা এটা পরীক্ষায় উল্লেখ করবো না, শুধু এটা আমাদের বোঝার জন্য এটা দিয়েছে, যে জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে মেয়েরা, তোমরা হয়তো বা এতক্ষণ বুঝতে পেরেছো যে কেন আমি এই অঙ্কটা তোমাদেরকে ডিফারেন্ট বলেছি। অঙ্কটা সোজা, ছোট, কিন্তু অঙ্কটাতে একটু
বিষয়টা কমপ্লিটেড হয়ে গেছে, যেহেতু আমাদের কাছে ম্যাক্সিমাম অঙ্কেই আমরা যত অঙ্ক করবো ম্যাক্সিমাম অঙ্কে আমাদের ভগ্নাংশের মূল্য এবং কার্যকরী মূলধন থাকে না। কিন্তু এই অঙ্কটাতে আসার কারণেই আমাদের এই অঙ্কটা অন্য অঙ্কগুলো থেকে আলাদা হয়েছে এবং ইম্পর্ট্যান্ট হয়েছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে আমাদের উদাহরণ 17। আমি বারবারই বলছি তোমাদেরকে আমি কেন উদাহরণগুলো দেখাচ্ছি, কারণ যেহেতু আমরা ক্লাসে সরাসরি ক্লাস করতে পারছি না, অনুশীলনী অঙ্ক দেখালে অনেকের জন্য অসুবিধা হবে পরবর্তীতে বাসায় এটা প্র্যাকটিস করার জন্য। তো আমি তোমাদেরকে উদাহরণগুলো দেখাবো আর পরবর্তীতে বোর্ড প্রশ্নগুলো সলিউশন করে দেব, তাহলেই তোমাদের জন্য সেটা বেটার হবে। আর এখন কিন্তু কোনো মেয়েরাই আর একাদশ শ্রেণীতে নেই, সবাই দ্বাদশ শ্রেণীতে অটোমেটিক উঠে গিয়েছো। তো তোমরা কিন্তু পুরো সিলেবাসের উপরেই বাসায় প্রিপারেশন নেবে। এখন আর তোমাদের স্পেসিফিক কোনো সিলেবাস নেই, তোমাদের পুরো বই তোমাদের জন্য সিলেবাস। তাহলে মেয়েরা, আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কটি বাসায় ভালো করে সবাই প্র্যাকটিস করবে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।